বন্ধুরা, আমার শ্বশুর আমার সঙ্গে এমন এক কাজ করে বসবে হঠাৎ করে, এটা আমি জীবনের স্বপ্নেও ভাবিনি। আসলে বন্ধুরা, আমার সমস্ত কিছু দেখভাল করত আমার শ্বশুর। আমার স্বামী মূলত একজন প্রবাসী, বিদেশে থাকে। স্বামী আসলে আমার দেখাশোনার সময় পায় না। আমার কি কি লাগবে, কি কি দরকার, আসলে আমার স্বামী এত কিছু জানে না। আমার কি কি লাগবে সে হচ্ছে বিদেশে থাকে, কিন্তু এই বাড়ির এক নিয়ম হলো কি, বাড়ির বউ যারা আছেন তারা কিন্তু বাইরে যেতে পারবে না। নিজের মতো করে চাইলে শপিং কিংবা বাজার হাটে খরচ করতে পারবে না। এবার ইন্দিরা আসলে বাজারে যায় না, আসলে এই বাড়ির পুরুষরাই বাজারে যায়। আমার এক ছোট দেবর ছিল, কিন্তু ছোট দেবর ওরা তো বয়স হয়নি, ওই স্কুলে পড়াশোনা করতেছে। পাশাপাশি আমার যা কিছু লাগে টুকটাক এনে যায়। কিন্তু আমার শ্বশুরই মূলত আমার সবকিছু দেখভাল করে, আমার দেখাশোনা করে। তোমাদেরকে বলে রাখি, আমার কিন্তু আমার শাশুড়ি মারা গেছে, প্রায় আজকে অনেক দিন হয়ে গেছে। এই জন্য এই বাড়ির একমাত্র বড় মানুষ বলতে বা মুরব্বী বলতে আমার শ্বশুর। এ কিন্তু শ্বশুর কম, তার এখনো বয়স হয়নি। শ্বশুরকে দেখলে আপনি একেবারেই বিশ্বাস করতে পারবেন না যে উনি কে, আমার হাজব্যান্ডের বাবা নাকি অন্য কেউ। মানে তার এরকম এক বয়স। অনেকেই উনাকে মনে করেন। উনি আমাকে প্রায় সময় উনার সঙ্গে নিয়ে যান। একবার হয়েছে কি, ঈদ আসছে, তো ঈদ আসলে কি হয়, আমার হাজব্যান্ড আসলে ধরেন প্রতি মাসে ৫০,০০০ বা ৬০,০০০ পাঠায়। ঈদের সময় উনি ১,০০,০০০ পাঠায়। উনি সেখানে বকশিস পান, বোনাস পান, তাছাড়া আরও একটু ইনকাম করেন। তাছাড়া কিছু টাকা উনার কাছে জমা রাখেন। সব টাকা তো আমাদেরকে দিয়ে দেয় না, উনার কাছে কিছু টাকা জমা থাকে। ঈদ আসলে উনি অনেক টাকা দেন, যেন আমরা বাজারহাট খরচ করতে পারি। পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে কয়জন আছে, ছোট বাচ্চা কাচ্চা যারা যারা আছে, সবাইকে যেন আমরা কাপড় চোপড় কিনে দিতে পারি। এই জন্যই কিছুটা এক্সট্রা পাঠান। তো ঈদের সময় একবার হয়েছে কি, আমার শ্বশুর আমার জন্য এক শাড়ি নিয়ে এসেছিল। ঠিক আছে, মানে বাড়ির যত মানুষ আছে, যেমন আমার ছোট দেবর, তাছাড়া ওই বাচ্চা কাচ্চা যারা আছে, তাদের জন্য কাপড় চোপড় নিয়ে এসেছে। আমার জন্য সাবান নিয়ে এসেছে, এক শাড়ি নিয়ে এসেছে, ব্লাউজও বানিয়েছে, এক প্ল্যান নিয়ে এসেছে। তাছাড়া ওই মেয়েদের কসমেটিক্স, চুড়ি, এগুলো অনেক কিছু নিয়ে এসেছে আমার শ্বশুর আমার জন্য। তো এর আগে আজই উনি আমাকে অনেক কাপড় দিয়েছেন, তো এবারেই উনি প্রায় সময় আমার জন্য কাপড় নিয়ে আসেন। আমার শরীরে সেটা লাগে না, না হয় বড় হয় না হয় ছোট হয়। তা বাড়িতে উনি যে শাড়িটা আমার জন্য নিয়ে এসেছিল, এই শাড়ি আমার শরীরে লাগে নাই। মানে আমার শরীর একেবারে ছোট মনে হচ্ছে। তাছাড়া কালারটা আমার খুব বেশি পছন্দ না। তাছাড়া উনি আমার জন্য যে ব্লাড নিয়ে এসেছিল, এটা আসলে আমার সাইজ মতো হয়নি, এটা আসলে ছোট হয়ে পড়েছে। বাড়ির সবার জন্য যে কাপড় নিয়ে এসেছে, কম বেশি সবারই লেগেছে, কিন্তু আমার তো আর লাগে না। তাছাড়া আমার শ্বশুরের আন্দাজ ভালোভাবে এখনো হয়নি। তো আমি শ্বশুরমশাইকে বললাম, বাবা আপনি কোন দোকান থেকে নিয়ে এসেছেন, এটা তো হচ্ছে না, লাগে না। তাছাড়া আমার পছন্দ হয়নি এই শাড়িটা, এটাকে চেঞ্জ করে আনা যাবে? তখন শ্বশুর আমাকে বলছে, হ্যাঁ চেঞ্জ করে তো আনা যাবে। উনি আমাকে বলে দিচ্ছে, চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বৌমা চেঞ্জ করে কোনটা আনবো, কোন কালার আনবো? তখন আমি শ্বশুরমশাইকে বললাম, বাবা আপনি একা যাবেন না আমি আপনার সঙ্গে যাব? তখন শ্বশুর আমাকে বলছে, বৌমা তাই বলে কি তুমি যাবে? এটা তো আসলে ভালো দেখায় না। দেখো এই বাড়ির ময়রা, এই বাড়ির বোনেরা, তারা আসলে বাজার হাতে খুব বেশি যায় না বা যাওয়া আসা করে না। তুমি বাজারে যাবে, এটা কেমন দেখায় না? তখন আমি শ্বশুরকে বললাম, আরে বাবা আমি তো আপনার সঙ্গে যাচ্ছি, আমি তো আর একা একা যাচ্ছি না। হ্যাঁ এই বাড়ির মেয়েরা বাজারে যায় না, একা একা যায় না। আমি তো একা যাচ্ছি না, আপনি তো আমার সঙ্গে যাচ্ছেন। তাছাড়া এক কাজ করেন না, আপনি বরং এক সিএনজি খবর দেন, আপনার পরিচিত যদি থাকে, সিএনজির ভিতরে যাই, তাহলে তো আর এই মহল্লার মানুষজনকে দেখবে না সিএনজির ভিতর দিয়ে কই যাচ্ছি না যাচ্ছি। তাছাড়া আপনি তো আমার সঙ্গে আছেন। তখন শ্বশুর আমাকে বলতেছে, হ্যাঁ এই কথাটা ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার কাপড় হয় না, প্রতিবারই তোমার জন্য ভুল কাপড় নিয়ে আসি, যেহেতু হাতে এখনো সময় আছে, আচ্ছা চলো তোমাকে নিয়ে বরং বাজারে যাই। তখন শ্বশুর আমাকে নিয়ে বাজারে যাওয়ার প্ল্যান করছে। তখন সে এক সিএনজি জোর দিল, এক সিএনজি আমাদের বাড়িতে আসলো। বাড়িতে আসার পর আমি সিএনজিতে উঠলাম, রেডি হয়ে শ্বশুর আমার সঙ্গে উঠল। শ্বশুর সিএনজির ভিতরে আমার পাশেই বসেছে। যাবার পথে বন্ধুরা, আমাদের বাড়ি থেকে বাজার পর্যন্ত যে শপিং মলে আমরা গিয়েছিলাম, রাস্তা বেশ খারাপ। এলাকার রাস্তাটা বেশ কিছুদিন যাবৎ অনেক খারাপ হয়েছে। বৃষ্টি আসলেই এই রাস্তা গর্ত হয়ে যায়, খারাপ হয়ে যায়। মাঝে মধ্যে এলাকার লোকজন বালু, মাটি, ইট কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এলাকার মেম্বার, চেয়ারম্যান তারা কোনো কাজ করে না। অনেকবারই রাস্তা প্রস্তাব হয়েছে, কিন্তু কোনোভাবে আর হচ্ছিল না। সিএনজি এদিকে আসেন, একবার ওদিকে যায়। শ্বশুরের সঙ্গে আমার শরীরে বেশ কয়েকবার বাড়ি লেগেছে, এবং আমি বেশ কয়েকবার উনার উপরেই গিয়ে পড়েছি। উনি বেশ মজা পেল, আমি বুঝতে পারলাম। আর একবার তো উনি আমার উপরেই চলে এসেছে,
এমনভাবে রাস্তা গাড়ি যাচ্ছিল। আমিও লাগাচ্ছিলাম। একবার তো আমি উনার গালে এক চুমু খেয়ে ফেলেছিলাম। এমন জোরে জোরে লাফ দিচ্ছিল। আমি বুঝলাম শ্বশুরমশাই তখন বেশ লজ্জা পেয়েছিল। শ্বশুরমশাই লজ্জা পেয়ে এক কোণায় তিনি ভালো করে গাড়িতে চেপে ধরলেন। আমি বললাম, বাবা আপনার কি বসতে কোনো অসুবিধে হচ্ছে? তখন শ্বশুর আমাকে বলল, না বসতে তো তেমন কোনো অসুবিধে হচ্ছে না, দেখ না গাড়ি কত লাফালাফি করছে, কি এক অবস্থা। আমি বললাম, হবে না এমন অবস্থা, রাস্তার দিকে যে কি হাল। তখন বলল, হ্যাঁ রাস্তার অবস্থা খুবই খারাপ, এই জন্যই বৌমা তোমাকে বলেছিলাম যে তোমার যাওয়ার দরকার নেই। আমি বললাম, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার মনে হয় আপনার থেকে আমার মনে হয় বেশি সমস্যা হচ্ছে। তখন শ্বশুরমশাই একটু লজ্জা পেয়ে বললেন, আচ্ছা থাকে বাদ দাও, আমরা তো চলে এসেছি। এই কথা বলে আমরা সেই দোকানে গেলাম। গিয়ে আমি আমার পছন্দমতো এক বাদাম কালার শাড়ি কিনে নিলাম। এক ব্ল্যাক কালার আমার সবচেয়ে বেশি পছন্দ। এক ব্লাউজ নিলাম, বেশ কিছু সেন্ট নিলাম, কারণ অনেক সময় কোনো জায়গায় গেলে বা বাসায় থাকলেও যে গরম পড়েছে বাবা, সেন্ট দিতে হয়। তাছাড়া আমার পছন্দের কিছু গহনাও কিনে নিলাম। ফেস ওয়াশ নিলাম এক। তো বাবা আমাকে বলছে, তোমরা মেয়ে মানুষ কত কিছু যে তোমাদের প্রয়োজন হয়, আমরা পুরুষ মানুষ ভালো, আমাদের বাবা ওই চুড়ি, ফেস ওয়াশ, আলতা এত কোনো কিছু লাগে না, ওই এক লুঙ্গি এক গেঞ্জি পুরি, না হলে এক প্যান্ট আর এক শার্ট, তাতেই হয়ে গেল। ছেলে মানুষও অনেক সুবিধে, মেয়েরা বলে। তখন আমি বাবাকে বললাম, এই মেয়েরা না হলে আপনারা তো সুখ পান না, আপনারা আবার মজাও পান না। শুনেন, মেয়েদেরকে বিয়ে করলে মেয়েদের থেকে মজা পেতে হলে মেয়েদেরকে এরকম কসমেটিক্স, শাড়ি, চুড়ি, গহনা এগুলো দিতে হয়, এগুলো না দিলে এরা খুশি হয় না। আর মেয়েরা যদি খুশি না হয় তাহলে কিন্তু রাতে মেয়েরা ছেলেদের মজাও দেয় না। শ্বশুরাব্বা আমার মুখে এমন কথা শুনে সে অনেকটা লজ্জাবোধ করল। আমি বুঝলাম তিনি খুব লজ্জা পেয়েছিল। তখন শ্বশুর আমাকে বলল, আচ্ছা বৌমা তুমি তো সচরাচর বাজারে খুব বেশি আসো না, মার্কেটে এমনিতেও আসা হয় না, ঈদুল্লবনে এসেছো কাপড় কিনতে, আর আসবে কিনা আসবে তার কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা চলো তোমাকে নিয়ে চা কফি হাউসে যাই, সেখানে বসে আমরা বরং কিছু দুপুরের জন্য খাবার দাবার করি। শ্বশুরমশাই আমাকে এক 5 স্টার হোটেলে নিয়ে এলো। বাহ, ভিতরে কি সুন্দর এসি, তাছাড়া যার যার বসার জন্য আলাদা কেবিনও আছে এখানে। ভিতরে বসে আপনি কি খাবেন কি করবেন বাহির থেকে কোনো কিছু দেখা যায় না, একেবারেই ভিআইপি সিস্টেম। শ্বশুরমশাই আমাকে এরকম এক জায়গায় নিয়ে এসেছে। মূলত ওই জায়গাটাতে বেশিরভাগ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারাই আসে, বা যারা কাপল। কিন্তু আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা আমার স্বামী কিংবা আমার বয়ফ্রেন্ড কারো সঙ্গে না, আমি আমার শ্বশুরের সঙ্গে এই জায়গাটিতে এসেছি। শ্বশুর আমাকে বলছে, কেমন হয়েছে জায়গাটা? আমি বললাম, বেশ ভালো, যদি হাজবেন্ড থাকতো তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো। শ্বশুর আমাকে বলল, যাক সমস্যা নেই, আসো। এই কথা বলে শ্বশুর আব্বা বেশ কিছু খাবার অর্ডার দিয়েছে। আমরা কিছু ওই চাইনিজ খাবার অর্ডার দিলাম। আমি যে হাত দিয়ে খাচ্ছিলাম, শ্বশুরমশাই এমন সময় তাকে বাধা দিয়ে আমাকে বলছিল, আরে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি যেহেতু তোমার স্বামীর কথা বললে, বুঝেছি স্বামী কথা তোমার মনে পড়ছে, এই নাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তাহলে আর তোমার স্বামীর কথা মনে পড়বে না। তারপর বন্ধুরা শ্বশুর আব্বা আমাকে তার নিজের হাত দিয়ে আমাকে খাবারগুলো খাইয়ে দিল। উফ, আমার এত ভালো লাগা কাজ করছে, মনে হচ্ছে আমার সামনে থাকা যে পুরুষরা বসে আছে উনি আমার শ্বশুর না, উনি আমার প্রেমিক, আমার বয়ফ্রেন্ড। আমার কাছে এমন মনে হচ্ছিল। আমি একটু মুচকি এক হাসি দিলাম। শ্বশুর আব্বা আমাকে বলল, আরে বৌমা তুমি হাসছো কি কারণ? আমি তখন বাবাকে বললাম, শ্বশুর আব্বা আপনি আমাকে এমনভাবে খাইয়ে দিচ্ছেন মনে হচ্ছে আমি আপনার পুত্রবধূ না, আমি আপনার গার্লফ্রেন্ড, আর আপনি আমার বয়ফ্রেন্ড। আমার এমন কথা শুনে শ্বশুর আবারও মুচকি হেসে দিয়ে বলল, কি যে বলো বৌমা, আমি শ্বশুর আব্বা হিসেবে কি তোমাকে এত খাইয়ে খাইয়ে দিতে পারি না? আমার কি এত দায়িত্ব নেই? আমি বললাম, না বাবা তাকে ঠিক আছে, আমি তো সেটা আপনাকে মানা করি নাই, বা আমি সেটা আপনাকে মিন করে বলি নাই। আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এভাবে অনেক বয়ফ্রেন্ড তাদের গার্লফ্রেন্ডকে খাইয়ে দেয়। শ্বশুর আব্বা তখন আমাকে বলল, তাই নাকি? তখন শ্বশুর আব্বা আমাকে আমার নাম ধরে ডাকছে, আমাকে বলছে, নাহার চলো তাহলে এখন আমরা যাই। যাওয়ার সময় বন্ধুরা শ্বশুর আব্বা আমার হাতগুলো ধরে আমাকে খুব সুন্দরভাবে তিনি সিঁড়ি থেকে নামিয়ে তারপর আমরা আবার এক সিএনজি করে চলে গেলাম একেবারে বাড়িতে। বাড়িতে আসার পর থেকেই আমার শ্বশুর আব্বার চলাফেরার মধ্যেই আমি এক তফাৎ লক্ষ্য করেছি। তার ভিতরে এক পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তনটা হচ্ছে, শ্বশুর আগে আমাকে তিনি নিজের মেয়ের মতোই দেখত, কিন্তু ইদানিং সে আমার সামনে খুব বেশি আসে না, আর আসলেও একটু একটু লজ্জা পায়। তাছাড়া আমি বিষয়টা বুঝতে পেরেছি, সে আমাকে ইদানিং খুব ভালোভাবে ফলো করেছে। এতদিন আমার দিকে ফিরেও তাকাতো না, আমাকে তেমন কিছু নেই ভাবতেও না। আমার আসলে এক মেয়ের আসলে প্রাইভেসি অনেক জিনিস লাগে বন্ধুরা, যেমন ধরেন আমাদের ফার্মেসি থেকে অনেক কিছু আনতে হয়, আমাদের মেন্স হয় প্রতি মাসে একবার, আসলে আমাদের রক্তক্ষরণ হয়, মেয়েদের অনেক পার্সোনাল সমস্যা থাকে, কিন্তু আমরা এই সমস্যাগুলো একমাত্র শাশুড়ি মা বা স্বামীর কাছে আমরা বলতে পারি, এছাড়া কারো কাছে বলতে পারি না। কিন্তু ইদানিং আমার শ্বশুর দেখছি সে আমাকে খুব বেশি ফলো করে,
কখন আমার মন ভালো, কখন আমার মন খারাপ, কখন আমার মুড আছে আবার কখন আমার মুড নেই। মানে শ্বশুরমশাই একেবারেই আমার মন মতো চলছে। তাছাড়া আমি কি খেতে পছন্দ করি, আমি পড়তে পছন্দ করি, শ্বশুরাব্বা এই সমস্ত কিছু সে ধীরে ধীরে শুরু করে দিয়েছে। আমি বুঝলাম ইদানিং শ্বশুরাব্বা আমার দিকে খুব বেশি ফোকাস দিচ্ছে, আমাকে ফলো করতেছে। কিন্তু সবার উদ্দেশ্যটা কি? সেটা তো আমি বুঝতেছি না। আমি ভাবলাম আসলে আমার শ্বশুরাব্বা চাচ্ছে নাকি, উনি আসলে কি চায় আসলে আমাকে, সবকিছু আমাকে বুঝতে হবে। পরে আমি একদিন সবাইকে বললাম, বাবা আপনি ইদানিং মনে কি কেমন যেন হয়ে গেছেন, আপনার কি কোনো সমস্যা হচ্ছে, আমাকে বলতে পারেন। তখন শ্বশুরাব্বা আমাকে বলছে, না না শোনো মা, তোমার স্বামী থাকে বিদেশে, দুবাইতে, কত দূরে থাকে, তুমি একা একাই বাড়িতে থাকো। তাছাড়া তোমার এক দেবর তো সারাদিন খেলাধুলা করতে করতেই কাটিয়ে দেয়, আর স্কুলে কাটিয়ে দেয়। তাছাড়া এই বাড়িতে একমাত্র পুরুষ মানুষ বলতে আমি আছি। আর আমাদের আত্মীয়স্বজন যারা আছে আশেপাশে, ওরা তো আমাদের খুব এক বেশি দেখে না, ওই এমনিতেই